তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি স্ট্যাটিক জিকে সম্পর্কে রইবে। স্ট্যাটিক জিকে 30টি কোশ্চেন করাবো। তো এখানের মধ্যেই তোমরা এনটিপিসিতে কমন পেয়ে যাবে, মানে একটা দুটো কমন পাবেই। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক 30টি কোশ্চেন কী কী রয়েছে, ব্যাখ্যা সহ থাকবে আলোচনা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেনটি কী রয়েছে দেখো, দিল্লিতে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কয়টি অফিস রয়েছে? গ্র্যান্ড কমিশনের কয়টি অফিস রয়েছে? এনটিপিসি 2025 এসেছে, সেইটি গ্র্যাজুয়েট হলো না, সেইটির কোয়েশ্চেন বোর্ড এইটি। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কয়টি অফিস রয়েছে? তো এইটি মনে রেখে দেবে, 3টি অফিস রয়েছে। ঠিক আছে, 3টি অফিস রয়েছে। তো কি কি রয়েছে দেখে নেওয়া যায়। ইউজিসি প্রধান কার্যালয়ের নিউ দিল্লিতে অবস্থিত। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে প্রধান কার্যালয়টি অবস্থিত। ইউজিসি নিট পরীক্ষার দায়িত্ব রয়েছে কার? নিট, বেরুই, সাউথ ক্যাম্পাস, দিল্লি ইউনিভার্সিটি, এই তিনটির রয়েছে দায়িত্ব। ঠিক আছে, ইউজিসি ভারতের প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ এডুকেশন অধীনে পরিচালিত হয়। কার অধীনে তাহলে পরিচালিত হয়? মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে পরিচালিত হয়। তো এই কোশ্চেনটি এলে এগুলি তোমরা অনেক কিছু জানলে। প্রত্যেকটা কোশ্চেন এমনি রয়েছে। তো দেখা যাক 2 নম্বর কোশ্চেনটি। বিখ্যাত ত্রিমূর্তি ভাস্কর্যটি নিজের কোন গুহায় অবস্থিত? ত্রিমূর্তি ভাস্কর্য, ত্রিমূর্তি ভাস্কর্য কোথায় অবস্থিত তাহলে? এটি এটি কোথায় অবস্থিত? এটি মনে রেখে দেবে, এলিফ্যান্টের গুহাতে অবস্থিত। এলিফ্যান্টের গুহাতে অবস্থিত। এটি সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। ত্রিমূর্তি ভাস্কর্যটি এলিফ্যান্টের গুহার অন্যতম প্রধান আকর্ষণ। ঠিক আছে, এলিফ্যান্টের গুহাতে অবস্থিত। এটি 3টি রূপ রয়েছে, সৃষ্টিকর্তা, সংরক্ষণকারী এবং বিনাশকারী তুলে ধরে। ঠিক আছে, এই শিবের 3টি রূপ রয়েছে। এটি শিবের মূর্তি। ঠিক আছে, তো 3টি রূপ ধরে রয়েছে, সৃষ্টিকর্তা, সংকলন সংরক্ষণকারী এবং বিনাশকারী। ঠিক আছে, এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে অবস্থিত। কোথায় এটি অবস্থিত তাহলে? কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে অবস্থিত, মুম্বাই। ইউনেস্কো এটি রয়েছে ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা রয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটি কি রয়েছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরাঞ্চলে কত শতাংশ মানুষ বসতি থাকে? ঠিক আছে, এই কোশ্চেনটি 2বার এসেছে, সিবিসি গ্র্যাজুয়েটে 2বার কোশ্চেনটি এসেছে। কি বলেছে? 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের শহরাঞ্চলে কত শতাংশ মানুষ বসবাস করে? কত শতাংশ মানুষ বসবাস করে? 17.4% মানুষ বসবাস করে শহরাঞ্চলে। কি রয়েছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরাঞ্চলে 11.4% মানুষ বসবাস করে। এই শতাংশটি প্রায় 6,58,54,54 লক্ষ শহরে জনগণকে নির্দেশ করে, শহরের জনগণকে নির্দেশ করে। মানে 17.4 মানে 6,54,লক্ষকে বোঝায়। নিচের কোন গুহাগুলি উচ্চ সিটাডেলের জন্য বিখ্যাত? সিটাডেলের জন্য বিখ্যাত। নিম্নের কোন গুহাগুলি উচ্চ সিটাডেলের জন্য বিখ্যাত? কোন গুহাটি সিটাডেলের জন্য বিখ্যাত? জুনাগড় গুহা। দেখে দেবে জুনাগড় গুহা। ঠিক আছে, এটি কি হবে? এটি মৌর্য সম্রাট অশোকের শাসনামলে করা হয়। অশোকেই তখন খনন করেছিল এটি, অশোকের শাসনামলে। ঠিক আছে, এটি খ্রিস্টপূর্ব 3য় শতক ছিল। 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভারতীয় নৌবাহিনী বিমান ঘাঁটি আইএনএস বাজ কোথায় অবস্থিত? ভারতীয় নৌবাহিনী ঘাঁটি আইএনএস বাজ কোথায় অবস্থিত? এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই বছরের জন্য। তো এটি কি হবে? গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। কি রয়েছে দেখো, আইএনএস বিমান অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপে। এটি মালাক্কা প্রণালীতে নজরদারির জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, মালাক্কাটা যখন নজর থাকে সেই হিসাবে এটি ব্যবহৃত হয়। এর পূর্ব মানে দক্ষিণ পূর্ব সামুদ্রিক সীমানায় রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে এখানে অবস্থিত। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত তাহলে? ভারতের পূর্ব ও দক্ষিণ পূর্ব, মানে এই সাইডে যদি ইন্ডিয়ান ম্যাপটা এখানে হয় তো এখানে অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপ, এটাই বোঝানো চাইছি। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের এমএসএমই মন্ত্রক কোন তারিখ এমএসএমই দিবস পালন করা হয়?
মানে কোশ্চেনটি কি বলছে, MSME দিবস কত তারিখে পালন করা হয়? কত তারিখে পালন করা হয়? 27শে জুন পালন করা হয়। MSME দিবস পালিত হয় 27শে জুন। দিবসটি প্রথম ঘোষিত করা হয় জাতিসংঘ 2017 সালে প্রথম ঘোষণা করা হয়েছিল। এই দিবসটির মূল উদ্দেশ্য কী ছিল? ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের গুরুত্ব প্রচার করা। এটি ঠিক আছে, গুরুত্ব প্রচার করা। ভারতের মোট জিডিপি প্রায় 30% আসে MSME খাত থেকে। ঠিক আছে, MSME খাত থেকে। এটা ইকোনমিক্সের একটি কোয়েশ্চেন রয়েছিল। ঠিক আছে, 7 নম্বর কোয়েশ্চেনে কি হবে, শাসিত বিষ্ণু মূর্তি কোন গুহায় অবস্থিত? কোন গুহায় অবস্থিত? শায়িত বিষ্ণু মূর্তি। শায়িত বিষ্ণু মূর্তি কোথায়? দেখে নেওয়া যাক শায়িত বিষ্ণু মূর্তি কোথায় অবস্থিত। উন্ডাভল্লি গুহাতে। উন্ডাভল্লি গুহাতে। গুহা থেকে তো 3টি কোয়েশ্চেন হলো। কোথায় অবস্থিত এটা তাইলে? উন্ডাভল্লি গুহাতে। উন্ডাভল্লি গুহা অন্ধ্রপ্রদেশের একটি প্রাচীনতম বৌদ্ধ ও হিন্দু মন্দির। ঠিক আছে, কোথায় অবস্থিত? তাহলে অন্ধ্রপ্রদেশে এটি অবস্থিত। গুহাটি 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত শতাব্দীতে নির্মিত, মানে এই সময়ের মধ্যে নির্মিত হয়েছে। 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছে। 8 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত তাহলে এটি ভালোভাবে দেখে নিয়ে যাবে এগুলা। ঠিক আছে, এটি তেলেঙ্গানাতে হবে সঠিক উত্তর। তেলেঙ্গানাতে অবস্থিত। দেখে নেওয়া যাক এটি কি বলে। কাকাতিয়া রুদ্রেশ্বরী মন্দির তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। ইউনেস্কো হেরিটেজ এটি অংশগ্রহণ করে 2023 সালে। কাকাতিয়া স্থাপত্যের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান করা হয়। ইউনেস্কো 2023 সালে এই মন্দিরটি কাকাতিয়া স্থাপত্যের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেনটি কি রয়েছে দেখি আমরা। ধলাবীরা ভারতের কোন কারণে বিশেষভাবে পরিচিত? কোন কারণে তাহলে পরিচিত এটি? জল সংরক্ষণ স্থান ছিল এটি। ঠিক আছে, জল সংরক্ষণ ছিল এখানে। কি হবে, ধলাবীরা হলো সভ্যতার তার পাশাপাশি প্রাচীন নগরী ও বর্তমানে রাজস্থানে অবস্থিত। এটি রাজস্থানে অবস্থিত। তাহলে প্রাচীন নগরী যা বর্তমানে রাজস্থানে অবস্থিত। ধলাবীরার অন্যতম গুরুত্ব হলো এটি উন্নত জল সংরক্ষণ ব্যবস্থাপনার ব্যবস্থা। ঠিক আছে, সংরক্ষণের ব্যবস্থা। ঠিক আছে, দুবার ব্যবস্থা পেয়ে গেছে, জল সংরক্ষণ ব্যবস্থা। ধলাবীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জল সংরক্ষণ ব্যবস্থা। এই কোশ্চেনটি দিয়েছিল এখানে। তারপরে 10 নম্বর কোশ্চেনটি কি বলেছে দেখো, বিশ্বের সব থেকে বড় একখণ্ড পাথরের তৈরি স্থাপনা কৈলাস মন্দির নিচের কোন গুহায় অবস্থিত? কৈলাস মন্দির কোথায় অবস্থিত তাহলে? কোন গুহাতে? অজন্তার গুহাতে অবস্থিত। কি বলেছে, কৈলাস মন্দির এলোরার গুহাগুলির মধ্যে একটি বিশাল মন্দির যা এক পাথর থেকে করা হয়েছে, মানে একটি পাথর থেকে এই গুহাটি করা হয়েছে। ঠিক আছে, এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এটি। ঠিক আছে, এই মন্দিরটি হিন্দু ধর্মের শিব মন্দির হিসেবে পরিচিত। শিব মন্দির একটি মন্দির বটে। ঠিক আছে, শিব মন্দিরের 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল? এটাতে তোমরা সবাই পারবে। 74.04% সাক্ষরতার হার ছিল 2011 সালের অনুযায়ী। সাক্ষরতার হার 2011 সালে কত ছিল? 74 হয়ে গেছে, 74.04 হবে। 74.04%। ঠিক আছে, পুরুষদের সাক্ষরতার হার কত ছিল? 82%, মোটামুটি 82% ছিল। আর মহিলাদের ছিল 64%। ঠিক আছে, ছিল 65%। 12 নম্বর কি কোশ্চেনটি বলেছে, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব কোন উপজাতির সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনটি আমি আগেও করাইছি। ঠিক আছে, আর এটি এসেছেও। হর্নবিল উৎসব কোথায় তাহলে? এটি হবে নাগাতে হবে। ঠিক আছে, নাগাল্যান্ডে যেটি হয় পরিচালিত হয়। ঠিক আছে, দেখি কি বলছে। হর্নবিল উৎসব হলো নাগাল্যান্ড রাজ্যের বিভিন্ন নাগা উপজাতির দ্বারা সম্মিলিত উৎসব। এটি কি করেছিল আমি? নাগাল্যান্ডে পরিচালিত উৎসব। কোশ্চেনটা আমি আগেও করেছি। ঠিক আছে, এটি প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং নামকরণ হয়েছে এটি একটি বড় পাখি। হর্নবিল কিভাবে নামকরণ হয়েছে? একটি পাখি নামে নামকরণ করা হয়েছে, বড় পাখি হর্নবিল থেকে। হর্নবিল নামে একটি পাখি রয়েছে ওখানে। ঠিক আছে, নাগাল্যান্ডে
এটি থেকে এখানে নামকরণ করা হয়েছে। উৎসবটি মূলত নাগা উপজাতিদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্য প্রদর্শনীর একটি মাধ্যম। এখানে তাদের নৃত্য, গান, পোশাক এবং পারস্পরিক যুদ্ধনৃত্য প্রদর্শিত হয়। ঠিক আছে, যুদ্ধনৃত্য এটা মনে রেখে দেবে। বিভিন্ন হয় নাচ, গান, পোশাক এবং পারস্পরিক নৃত্য প্রদর্শিত হয়, এগুলি এখানে দেখা হয় এই হর্নবিল উৎসবে। 13 নম্বর কোয়েশ্চেনটি দেখা যায় কি রয়েছে, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব রাজ্যের সঙ্গে, এটাতে বললাম। 14 নম্বর কোয়েশ্চেনটি কি রয়েছে দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত ছিল? ভারতের লিঙ্গানুপাত কত ছিল 2011 সালের জনগণনা? কি হবে এটি? 1000 জন পুরুষে 943 জন নারী। 1000 জন পুরুষে 943 জন নারী। 2011 সালে ভারতের আদমশুমারির লিঙ্গপাত ছিল 943 নারীতে প্রতি 1000 জন। ঠিক আছে, 1000 জন এইটি লেখে 943 এর রেসিপিটি ছিল 943, এইভাবে লিখতে পারো। আর তারপরে কোশ্চেনটি দেখা যাক কি রয়েছে, নিচের মধ্যে কোনটি ভারতের স্টিল সিটি নামে পরিচিত? স্টিল সিটি, এটি তোমরা সবাই পারবে। জামশেদপুরকে বলা হয় স্টিল সিটি বা স্টিল নগরী। জামশেদপুর ভারতের প্রধান স্টিল সিটি হিসাবে পরিচিত। এটি ভারতের প্রথম বড় স্টিল অথরিটি। এটি ভারতের প্রথম বড় স্টিল প্ল্যান্ট। জামশেদপুরে দেশীয় এবং আন্তর্জাতিক মানের স্টিল উৎপাদন হয়। ঠিক আছে, শহরটি জগন্নাথ টাটা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। শহরটি কার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটি তোমরা জানতে না, দেখো এখানে কোশ্চেনটি কেমন দিয়েছি। শহরটি জগন্নাথ টাটা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কার কর্তৃক প্রতিষ্ঠিত হয়? জগন্নাথ টাটা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র একটি। পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ হলো কর্ণাটক সঙ্গীতের কোন উপাদানগুলির দুটি অংশ? কি হবে এটি তাহলে? বর্ণম হবে সঠিক উত্তর। কি বলেছে দেখো, পূর্ণাঙ্গ এবং উত্তরাঙ্গ হলো কর্ণাটক সঙ্গীতের কোন উপাদান দুটির অংশ? বর্ণম। বর্ণমের দুটি অংশ হলো পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ। কি বলেছে এখানে দেখো, কর্ণাটক সঙ্গীতে বর্ণম হলো একটি মৌলিক সঙ্গীত রচনার ধরন যা শিক্ষানবিশ এবং পারফর্মার উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দুই ভাগে বিভক্ত হয়। পূর্বাঙ্গ মানে প্রথম অংশটাকে বোঝানো হয়, উত্তরাঙ্গ মানে পরবর্তী অংশটিকে বোঝানো হয়ে থাকে। তারপরে কি বলেছে 17 নম্বর, ঘনবাদ্য নয় কোনটি ঘনবাদ্য নয়? ঠিক আছে, ঘনবাদ্য নয়, মৃদঙ্গম ঘনবাদ্য নয়। ঠিক আছে, ঘনবাদ্য নয়। এটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো একটু ছোট মতন লেখাটি আছে, অনেক ডিটেলস ছিল এখানে, তাই আমি ছোট করেছি ফন্টটা। ঘনবাদ্য, ঘনবাদ্য কি বলেছে দেখো, যেসব বাদ্যযন্ত্র ধাতব বা কাঠের মাধ্যমে আঘাত করে বাজানো হয়, মানে কাঠের ও বা ধাতব কিছু জিনিস দিয়ে বাজানো হয়, সেটিকে ঘনবাদ্য বলে। ঠিক আছে, যেমন মঞ্জিরা, করতাল, মৃদঙ্গম। ঠিক আছে, কি বলেছে দেখো, দুটি ধাতব চাকতির সংযোগ বোঝায়, কাঠ বা ধাতু দিয়ে টুকরোটি তৈরি করা হয়। মৃদঙ্গম চাপ দিয়ে বাজানো হয়। ঠিক আছে, চাপ দিয়ে বাজানো হলেও এটি তালবাদ্য হিসাবে ঘন বাদ্য শ্রেণীতে আসে। জল তরঙ্গ কি? জল তরঙ্গ যেটি জল দিয়ে বাজানো হয়ে থাকে। ঠিক আছে, জলের কোনো জিনিস দিয়ে, যেমন জল বা কাচের পাত্র ব্যবহার করে বাজানো হয়, জল ও কাচের পাত্র তরল জিনিস। ঠিক আছে, এটি মূলত একটি তরঙ্গ বাদ্য, কিন্তু ঘনবাদ্য নয়। এতে সুর সৃষ্টি হয়, তাল নয়, তাই এই বাদ্যকে শ্রেণীতে পড়ে না। ঠিক আছে, এই তালবাদ্য শ্রেণীতে পড়ে না। ঠিক আছে, তারপরে 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কর্ণাটক সঙ্গীতে পল্লবী, কর্ণাটক সঙ্গীতে পল্লবী এর সমাপ্তি অংশকে সাধারণত কি বলা হয়? পল্লবী এর সমাপ্তি অংশকে কি বলা হয়? রাগ মালিকা, রাগ মালিকা বলা হয়। কর্ণাটক সঙ্গীতে পল্লবী একটি সমাপ্তি অংশ, কি বলা হয়? রাগ মালিকা বলা হয় তাকে। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে দেখো, রাজপুত্র সাথী, রাজপুত্র সাথী তিরুনাল এর কোন নৃত্যশৈলীর পৃষ্ঠপোষক ছিলেন? কোন শ্রেণীর পৃষ্ঠপোষক ছিলেন তাহলে এটি? কি হবে এটি সঠিক উত্তরটি? মোহিনীআট্টম, মোহিনীআট্টম হবে সঠিক উত্তর। মোহিনীআট্টম হবে সঠিক উত্তর। দেখা যাক কি বলেছে এটি। ভারতনাট্যম তামিলনাড়ুতে একটি নৃত্য। নিচের কোনটি শৈলীর অংশ?
নিচের কোনটি কর্ণাটক সঙ্গীত শৈলীর অংশ নয়? কর্ণাটক সঙ্গীত শৈলীর অংশ নয় কোনটি তাহলে? তাহলে এটি কী হবে? 20 কোশ্চেনটি কী হবে? চতুরঙ্গ, ঠিক আছে, চতুরঙ্গ, এটি চতুরঙ্গ হবে। সঠিক উত্তর। নিচের কোনটি কর্ণাটক সঙ্গীত শৈলীর অংশ নয়? চতুরঙ্গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, কি বলেছে দেখি, বর্ণম কর্ণাটক সঙ্গীতের একটি শিক্ষামূলক ও কনসার্ট ব্যবহৃত হয়। চতুরঙ্গটা কি তাহলে? এটি হিন্দু শাস্ত্রে সঙ্গীতের জটিল ধরন, কর্ণাটক সঙ্গীতের অংশ এটিও। ঠিক আছে, পল্লবী কর্ণাটক সঙ্গীতের রাগাম তানাম পল্লবীর অংশের একটি প্রধান রচনা। ঠিক আছে, পল্লবীটা। আর রাগমালিকা কি? রাগমালিকা কি তাহলে? একাধিক রাগে গঠিত রচনা, কর্ণাটক ও হিন্দুস্তানি উভয় ধারায় ব্যবহৃত হয়। দেখো এগুলি সব কর্ণাটকে ব্যবহৃত হয়েছে, সঙ্গীত শৈলীর একটি অংশ এগুলি সব। ঠিক আছে, আর এখানে দেখো সঙ্গীতের অংশ নয় বলেছে। ঠিক আছে, মানে চতুরঙ্গ হবে সঠিক উত্তর। চতুরঙ্গ হবে সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেনটি কি বলেছে দেখো, 21 নম্বর কোশ্চেনটি কি বলেছে, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি কুঁয়ারী নারীদের দ্বারা মন্দির সেবার অংশ হিসাবে পরিবেশিত হয়? এর কোন শাস্ত্রীয় নৃত্যটি কুঁয়ারী নারীদের দ্বারা মন্দির সেবার অংশ হিসাবে পরিচিত হয়? ঠিক আছে, এটি কি হবে? উড়িষ্যি হবে সঠিক উত্তর। উড়িষ্যি হবে সঠিক উত্তর। উড়িষ্যি হবে সঠিক উত্তর। কি বলেছে দেখো, উড়িষ্যি নৃত্য উড়িষ্যার প্রাচীন মন্দির সংস্কৃতির অংশ। ঠিক আছে, কুঁয়ারী নামে দেবদেবীরা এই নৃত্য পরিবেশিত করতেন। তারা ভগবান জগন্নাথের সেবায় নিজেদের উৎসর্গ করতেন। ঠিক আছে, জগন্নাথের জন্য এটি করতেন শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, এই নৃত্য ছিল ভক্তিমূলক ও মন্দির ভিত্তিক। ঠিক আছে, ভক্তিমূলক ছিল একটি, আর মন্দির ভিত্তিক ছিল। তারপরে কোশ্চেনটি কি বলেছে দেখো, 22 নম্বর কোশ্চেন, কর্ণাটক তে মোট কতগুলি রাগ রয়েছে? প্রধান রাগ কটি রয়েছে? ঠিক আছে, এটি হবে 72টি রাগ রয়েছে। ঠিক আছে, কোশ্চেনটি ভালো কোশ্চেন এটি। কর্ণাটক সঙ্গীতে মেলকাত রাগ পদ্ধতিতে মোট 72টি প্রধান রাগ রয়েছে। ঠিক আছে, মেলকাত রাগ। ঠিক আছে, এটি মেলকাত রাগ। এগুলিকে মেলকাতা বা জনক রাগ বলা হয়। মেলকাতা বা জনক রাগ বলা হয়। মান্ডু কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? কোন রাজ্যের জনপ্রিয় লোকসঙ্গীত? হবে রাজস্থানের জনপ্রিয় লোকসঙ্গীত। ঠিক আছে, মান্ডু হলো রাজস্থানের জনপ্রিয় লোকসঙ্গীত। মান্ডু হলো রাজস্থানের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, যা প্রেম, বেদনা, উৎসবের গান হিসেবে করে। ঐতিহ্যবাহী লোকসঙ্গীত যা প্রেম, বেদনা ও উৎসবের গান হিসেবে এটি বিখ্যাত, পরিচিত। তারপরে কি কোশ্চেনটি বলেছে দেখো, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি বলেছে, ঠুমরির ঘটনাগুলি নিচের কোন কোন শহরের সঙ্গে সম্পর্কিত? নিচের কোন শহরের সাথে সম্পর্কিত? ঠিক আছে, ঠুমরির ঘটনাগুলি নিচের কোন শহরের সাথে সম্পর্কিত? ঠিক আছে, এটি হবে বারাণসী ও লখনৌ। লখনৌ হবে সঠিক উত্তর। বারাণসী ও লখনৌ হবে সঠিক উত্তর। দেখে যাক কি রয়েছে। লখনৌ ঘটনা মাধুর্য ও সুকুমাতার জন্য পরিচিত, তার আর বারাণসী ঘটনা, লখনৌ ঘটনা কিসের জন্য পরিচিত? মাধুর্য ও সুকুমাতার জন্য পরিচিত, আর বারাণসী ঘটনা গোলবন্দি ও আবেগপ্রবণতার জন্য পরিচিত। তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, 25 নম্বর, এর কোন লোকসঙ্গীত মহাভারতের কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? ঠিক আছে, মহাভারতের কাহিনীর ওপর ভিত্তি করে গড়েছে নিচের কোন লোকসঙ্গীত? ঠিক আছে, এটি কি হবে? পাণ্ডুবনী। পাণ্ডুবনী হবে সঠিক উত্তর। পাণ্ডুবনী হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখা যাক কি রয়েছে, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে কর্ণাটক সঙ্গীতের অন্তর্গত? কোন কর্ণাটক সঙ্গীতের অন্তর্গত কি হবে তাহলে? কুচিপুড়ি। কর্ণাটক যখনই বলেছে তখনই কুচিপুড়ি। নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর সঙ্গে কর্ণাটক সঙ্গীতের সঙ্গে অন্তর্গত? কুচিপুড়ি। এখানে দেখে নাও কি রয়েছে, 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, মোহিনীঅট্টম এবং সত্রিয়া এটি লাস্ট। ঠিক আছে, নামের এটি মানে লাস্ট বা নতুন যদি বলে শাস্ত্রীয় নৃত্য কোনটি তাহলে হবে সত্রিয়া। ঠিক আছে, সত্রিয়া হবে সঠিক উত্তর। 27 নম্বর
কি হবে? পাইক কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? পাইক পাইক কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য হবে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হবে একটি জনপ্রিয় লোকনৃত্য পাইক। পাইক হলো ঝাড়খণ্ডের আদিবাসীদের সম্প্রদায়ের জনপ্রিয় লোকনৃত্য। আদিবাসীদের একটি জনপ্রিয় লোকনৃত্য হলো পাইক। তারপরে কোয়েশ্চেন কি বলেছে? পুরুষদের ভাঙ্গড়া নৃত্যের নারীসঙ্গী রূপ কি? পুরুষদের ভাঙ্গড়া নৃত্যের নারীসঙ্গী রূপ কি? এই কোয়েশ্চেনটা একটু আগে আমি করে দিয়েছি, ঠিক আছে? এর কি হবে? গিদ্ধা। গিদ্ধা হবে সঠিক উত্তর। গিদ্ধা হবে সঠিক উত্তর। ভাঙ্গড়া পাঞ্জাবের পুরুষ ঐতিহ্যবাহী নৃত্য। ভাঙ্গড়া কি তাহলে? ভাঙ্গড়া কোথায় পাওয়া যায় বেশি? পাঞ্জাবে। এর একটি হবে ভাঙ্গড়াটি। গিদ্ধা সাধারণত পরিবেশিত করে যেখানে ঢোল, ঢোলকি বা ঢোল বলা হয়, বাজানো হয়। তারপরে কোশ্চেন কি বলেছে? বিহারের কোন জনপ্রিয় লোকনৃত্য যা এক দম্পতির ভালোবাসা ও ঝগড়ার চিত্র তুলে ধরে, তার নাম কি? বিহারের একটি জনপ্রিয় লোকনৃত্য যা এক বা দম্পতির ভালোবাসা ও ঝগড়ার নৃত্য তুলে ধরে, এইটি তোমরা সবাই পারবে। জাটজটিন হবে সঠিক উত্তর, ঠিক আছে? জাটজটিন হবে সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেন দেখো, এটি দেখে নেবে। বিহারের জনপ্রিয় লোকনৃত্য এটি, ঠিক আছে? জাটজটিন। মূলত এটি দম্পতির ভালোবাসা ঐক্যের মজার একটি চিত্র হিসাবে পরিবেশিত হয়। 30 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোন নৃত্যরূপ রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী উপস্থাপন করে? রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী উপস্থাপন করে কে? রাসলীলা, ঠিক আছে? নৃত্য, ঠিক আছে? রাসলীলা হবে সঠিক উত্তর। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তোমরা যদি মাস্টার ব্লাস্টার বুক নিতে চাও তো তোমরা অর্ডার করতে পারো, পিএফ আকারে পাবে, ঠিক আছে? প্রাইস রয়েছে 170 টাকা, ঠিক আছে? 30,000 বেশি পিওয়াইকিউজ রয়েছে। এই কোর্সগুলো রয়েছে, দেখে নাও তোমরা। সিএমটিএস, তারপরে সিএইচএসএল, ডাব্লিউবিপিকেপি, সব ধরনের এমসিকিউ রয়েছে এখানে। আর তোমরা এনটিপিসি গ্র্যাজুয়েটের যা যা কোশ্চেন হলো না, শুধু জেনারেল অ্যাওয়ারনেস তো এখানে নিতে পারো 29 টাকা পেমেন্ট করে। লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে। আর তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে প্রতিদিন মক টেস্ট, তারপরে উইকলি মক টেস্ট নেওয়া হয় আর ফ্রি মক টেস্ট দেওয়া হয়, ঠিক আছে? এই সব আর গুরুত্বপূর্ণ নোটসও দেওয়া হয়, পিওয়াইকিউজ রয়েছে ডিসক্রিপশানে, তোমরা চাইলে জয়েন হতে পারো। তো অবশ্যই জয়েন হয়ে যাও।